আর না তো খোঁজ নিয়েছে কৃতিকের। ওদিকে কৃতিকও কেন যেন আগ বাড়িয়ে ঘাটায়নি অরুকে। আর ঘাটাবেই বা কেন? ও কি তার যোগ্যতা রাখে আদৌ? তাছাড়া অরু দরজা খুললেই কি বা জবাব দেবে ও? এই তো সকালেই শুধু শুধু মেয়েটাকে কথার আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে কৃতিক। ওর মাত্রাতিরিক্ত পজেসিভনেস, অবজেশন, টক্সিসিটি এসব ওরকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট। কৃতিক সেটা ভালো করেই জানে। তবুও কেন যেন রাগ উঠলে নিজেকে সংযত করতে পারে না কৃতিক। অরুর বেলায় তা তো মোটেই না। তখন বারবার মনে হতে থাকে এই শরীর এই আত্মা সব আমার, সব। ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারি আমি। আমাকে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না, স্বয়ং অরু নিজেও না। অথচ রাগ পড়ে গেলে সেসব ঘটনার জন্য ভীষণ অনুশোচনায় হৃদয়টা হাহাকার করে ওঠে কৃতিকের। বারবার মনে হয় একটু একটু করে ভালোবাসার বীজ বপন শেষে ছোট্ট চারাগাছ থেকে বেড়ে ওঠা ফুলের মতো পবিত্র আত্মাটাকে কি করে এতটা আঘাত করলাম আমি। আমার মতো একটা লাগামহীন ছন্নছাড়া ছেলেকে ভালোবেসে ওরও তো আজ অবধি কম যন্ত্রণা সহ্য করেনি। শুধুমাত্র আমার টানে ইউএসএ পর্যন্ত চলে এসেছে মেয়েটা, আর আমি? হিজিবিজি ভাবতে ভাবতে ভীষণ ক্ষোভে চিৎকার করে উঠল কৃতিক। এখন নিশ্চয়ই অরু কৃতিকের কোনো কথা শুনবে না। হ্যাঁ, কৃতিক পারে অরুকে জোর জবরদস্তি করতে, কিন্তু সকালের ঘটনার পরে সেটা কি আদৌ উচিত হবে? সেই ভেবেই নিজেকে সারাটা দিন গুটিয়ে রেখেছে কৃতিক। দুপুরের সময় অরুর পছন্দের বিরিয়ানি অর্ডার করে সেটাকে ড্রোনের সাহায্যে জানালা দিয়ে অরুর রুমে পাঠিয়েছে। তাও ওকে এইটুকু বিরক্ত করেনি কৃতিক। খাবারের সাথে সাথে দিয়ে দিয়েছে ছোট্ট একটা চিরকুট, যাতে লেখা, সরি হার্টবিট, আর এমন হবে না, জীবনেও না। একটু রুমে অ্যালাউ কর, তোকে অনেক আদর করবো। সাথে দুঃখী দুঃখী একটা ইমোজি। তবে এই চিরকুট ফিরকুটে আজ আর মন টলল না অরুর। ও খাবারটা রেখে দিয়ে চিরকুটটা পুনরায় ফেরত পাঠিয়ে দেয় ড্রোনের সাথে। ড্রোনটা চিরকুট সমেত ফিরে আসায় কৃতিক ভেবেছিল ওর হয়তো কিছু লিখে পাঠিয়েছে। তাই তাড়াহুড়ো করে ব্যাকওয়ার্ড থেকে ড্রোনটা কুড়িয়ে চিরকুট খুলে দেখতে পায় ওর সরিটা কেটে কুটে সেখানে কতগুলো রাগী ইমোজি এঁকে দিয়েছে অরু। অগত্যায় বউয়ের কাছে ক্ষমা প্রার্থনাটা নদীতে বহমান উল্টো স্রোতের মতোই বিফলে চলে গেল জায়ান কৃতিকের। অন্ধকারের মাঝে হাই পাওয়ার চশমা দিয়েও খালি চোখে চারিদিকের কোনো কিছুই দেখার উপায় নেই। অথচ এই নিকষ আধারের মাঝেও সায়রের দুঃখী দুঃখী মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে অর্ণব। খানিক বাদেই ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ছে সে। ঘটনাটা 1 কিংবা 2 মিনিট ধরে চলমান নয়। সেই যে পাহাড়ের চূড়ায় এসে তিনজন মিলে বসেছে, তখন থেকেই চারিদিকে নীরবতা বিরাজমান। ফাঁকে ফাঁকে সায়রের দীর্ঘশ্বাসের আওয়াজ ভেসে এলেও কৃতিকের নীরবে স্মোক করছে শুধু। এদের দুঃখী দুঃখী ব্যথাতর চিত্তের মাঝে পড়ে অর্ণবের নিজেকে এলিয়েন মনে হচ্ছে, যার আদতে কোনো দুঃখ কষ্ট বলে কিছুই নেই। অথচ অ্যালিসার প্রেগনেন্সি মুড সুইংয়ের খপ্পরে পড়ে প্রতিদিন কি মারটাই না হজম করে ছেলেটা। সে কথা না হয় অজানাই থাক, আপাতত শায়রের এই দীর্ঘশ্বাস মেনে নেওয়া যাচ্ছে না মোটেই। ওকে থামাতে হবে। তাই কিছুটা বিরক্ত হয়ে অর্ণব বলে ওঠে, তৎক্ষণাৎ শায়র খেকিয়ে উঠে বলল, তোদের মতো হাড়বজ্জাত বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। শালা কি খাইয়ে পাঠালি কাল রাতে, কিছুই মনে নেই। সকালে উঠে দেখি বউ আমার রেগে বোম হয়ে আছে। অর্ণব কপাল কুঁচকে বলল, শায়র মুখ কাচুমাচু করে বলল, আমার কিছুই মনে নেই। আর নীলিমা তো কথাই বলছে না। ব্রেকফাস্টে পোড়া রুটি খেতে দিয়েছে, তাও একটা। শায়রের কথার পাছে অর্ণব মিনমিনিয়ে অসহায় সুরে বলল, কিছু বললি? অর্ণব না সূচক মাথা নাড়ালো, বলল,
অর্ণবের কথায় সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করিস? তোর না বাড়িতে বউ এসেছে, তাও তোর আমাদের সাথে আড্ডা দিতে মন চাইলো? স্ট্রেচ। কৃতিক মুখ দিয়ে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলল। বউ রাগ করেছে। তৎক্ষণাৎ নির্বিকার গলায় অর্ণব বলে উঠল, সারাদিন অর্ণবের মুখের উপর কথাটা বলে সায়রের মতো করেই দীর্ঘশ্বাস ছাড়ল কৃতিক। অর্ণব বুদ্ধিমানদের মতো মাথা দুলিয়ে বলল। অর্ণবের কথায় কৃতিক ওর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলে অর্ণব পুনরায় বলে, অর্ণব কথা শেষ করার আগেই কৃতিক ওকে ঠাস করে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাম। আমি এসব পারি না, এগুলো আমার ডিকশনারিতে নেই। ইভেন আজ পর্যন্ত আমি অরুকে নিয়ে কোনোদিন শপিংয়ে অবধি যাইনি। যখন যা প্রয়োজন সব অনলাইনে অর্ডার করেছি। বিয়েটা পর্যন্ত করেছি কোনো মতে। সেখানে তুই কী সব বুদ্ধি দিচ্ছিস? এসব আমার দ্বারা হবে না। কথা শেষ করে কৃতিক উঠে দাঁড়িয়ে ওদেরকে রেখেই চলে যায়। অর্ণব পেছনে ঘুরে কৃতিকের জামার পানে তাকিয়ে গলা উঁচিয়ে শুধায়। কৃতিক যেতে যেতে জবাব দেয়, বউয়ের রাগ ভাঙাতে। কৃতিক চলে গেলে সায়র অর্ণবকে বলে। ওদের হঠাৎ কি হলো বলো তো? অর্ণব মোবাইলে কিছু একটা চেক করতে করতে জবাব দেয়, সায়রের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। ও তৎক্ষণাৎ উদ্বিগ্ন গলায় শুধালো। শেষ মানে? অর্ণব কপট হেসে বলল, গভীর রাতে ঘুমের মাঝে অরুর যখন মনে হতে থাকে পেছন থেকে জড়িয়ে ধরে একটা খড়খড়ে উষ্ণ হাত অবাধে বিচরণ করছে ওর সমস্ত পৃষ্ঠদেশে, ঠিক তখনই লাফিয়ে উঠে বসল অরু। এদিক ওদিক চোখ বোলাতে গিয়ে ড্রিম লাইটের হলদে আলোয় স্পষ্ট দেখতে পেল কৃতিক বসে আছে ওর মুখোমুখি হয়ে। তার মানে একটু আগের হাতটা কৃতিকেরই ছিল। ব্যাপারটা বোধগম্য হতেই ওরও রেগে মেগে কিছু বলতে যাবে, তার আগেই কৃতিক বলেওছে। ব্যথা করছে হার্টবিট। কৃতিকের কথায় রাগটাগ ভুলে গিয়ে উদ্বিগ্ন হয়ে উঠল ওরও। মনে মনে ভাবল, সত্যিই তো, আজ কৃতিক একটা ওষুধও খায়নি। কি করে বা খাবে? ওষুধ তো সব বেডরুমে ছিল, আর ওরও তো রাগের চোটে দরজায় খোলেনি বেডরুমের। কৃতিকের ব্যথার কথা শুনে অনুশোচনা হতে লাগলো অরুর মনে। ও তৎক্ষণাৎ কৃতিকের বাজকাট সূচালো চুলগুলোতে হাত বুলিয়ে করুণ স্বরে বলে ওঠে, মাথায় কি বেশি ব্যথা করছে? কৃতিক না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতটা নিজ বুকের বাম পাশে রেখে শান্ত স্বরে বলল, এখানে ব্যথা করছে। তুই ইগনোর করলে আমার হৃদয়টা ব্যথা করে অরু, খুব ব্যথা করে। মেঘলা আকাশ, বাইরে ঝড়ো হাওয়া বইছে প্রবল বেগে। মাথার উপরের পাইন গাছগুলো অন্ধকারের মাঝে উথাল পাথাল হয়ে উঠছে, যেন কোনো বেদখুটে জন্ত জানোয়ার। ঘুণক্ষরেও ফুল বশত সেদিকে একবার চোখ চলে গেলে মনে হয় এখনই ছুটে এসে বিশাল হাত তুলে থাবা বসাবে ঘাড়ে, শুষে নেবে শরীরের শেষ রক্তবিন্দু। দেখলে কেমন ভয়ে শির দাঁড়াবে নেমে আসে হিমধারা শীতল স্রোত। এমন একটা গা ছমছমে পরিবেশেও নিদারুণ ভঙ্গিমায় বেলকনিতে বসে আছে নীলিমা। ওর কোনো হেলদোল নেই এই দমকা বাতাসে, যেন এক নির্জীব আত্মা। খুলে রাখা রেশমের মতো চুলগুলো সেভাবেই উড়ছে এলোমেলো হয়ে। নীলিমাকে উদাসীন দেখাচ্ছে। সেই সন্ধে থেকেই কি যেন অযাচিত ভাবনায় বুঁদ হয়ে আছে মেয়েটা। মনের মাঝে চলছে হাজারো জটিল সমীকরণ, যা ওর একান্ত নিজের। সমীকরণের সমাধান যে নীলিমার অজানা তেমনটা নয়,
ও তো স্রেফ নিজের যোগ্যতা আর অপরিণামদর্শিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আটকে আছে। তবুও আজ মন বলছে এবার একটা সমাধান প্রয়োজন, সত্যিই প্রয়োজন। সায়রের মতো এমন একটা সজীব হৃদয়ের পুরুষের সাথে ঘর বাঁধতে হলে আরও আগে প্রয়োজন। সায়রের নাম নিতে না নিতেই রুমে এসে হাজির হলো সায়র। কাঁধে তার ছোট্ট ব্যাকপ্যাক, মনে হয় শুট ছিল আজ। সায়রের উপস্থিতি টের পেয়ে নীলিমা পেছনে ঘাড় ঘোরালে সায়র একটা ক্লান্ত মাখা হাসি নিক্ষেপ করলো নীলিমার পানে। নীলিমা সেভাবেই নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল শুধু। সায়র ব্যালকনির দিকে 2 কদম এগিয়ে এসে নীলিমাকে বলল, রান্না করেছো কিছু, নাকি আমি করব? ওয়েল, সায়রের এই কথাটা নীলিমার কাছে নতুন কিছু নয়, কারণ গত 2 মাসে নীলিমা হাতে গোনা কয়েকদিন রান্না করলেও বেশিরভাগ সময়ই রান্নাবান্নাটা সায়র নিজেই করে। যখন সময়ের অভাবে করতে পারে না, তখন বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দেয়। তবুও রান্নাবান্নার জন্য নীলিমাকে হুকুম করে না কখনো। সায়রের কথার পাছে নীলিমা জানালো, করেছি, ফ্রেশ হয়ে আসুন, খাবার বাড়ছে। পরিবেশটা কিঞ্চিত অসহনীয় আর দম বন্ধকর। কেমন যেন গুমোট ভাব প্রকাশ পাচ্ছে নীলিমার আচার আচরণে। এ যেন তীব্র ঝড়ের পূর্বাভাস। অবশ্য বাইরেও ঝড়ো হাওয়া বইছে খুব, তাই বেশি কথা না বাড়িয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে জলদি ওয়াশরুমে ঢুকে যায় সায়র। আর যখন বেরিয়ে আসে তখন দেখতে পায় ডাইনিংয়ে খাবার বেড়ে অপেক্ষা করছে নীলিমা। মখমলের মতো নরম বাথ টাওয়ালটা গলায় ঝুলিয়ে সায়র এগিয়ে গিয়ে খেতে বসলো চুপচাপ। সবকিছু এখনো আগের ন্যায় থমথমে। নীলিমা কেমন যেন আজকে একটু বেশি চুপচাপ। চুল ফুল খুলে অমন বারান্দায় বসেছিল। পাইন গাছের পেতনি ভর করল কিনা সেটাও ভাবনার বিষয়। সায়র ভাবল কিছুক্ষণ, অতঃপর নীরবতা ভেঙে আগ বাড়িয়ে বলে উঠল, বলছি যে নীলিমা, কোম্পানি থেকে আমাকে একটা বড় অ্যাপার্টমেন্ট ওঠার জন্য বলা হচ্ছে। আমার ম্যানেজারও সেখানে সর্বক্ষণ কর্মরত থাকবে। তুমি যদি বলো তো ওই অ্যাপার্টমেন্টটা আমরা শীঘ্রই ছেড়ে দেব। নীলিমা খেতে খেতে গভীর কণ্ঠে বলল, কেন, এই বাসায় কি সমস্যা? এখানেও তো আপনার ম্যানেজার আসে প্রয়োজন হলে। সায়র একটু ভেবে চিনতে শান্ত স্বরে জবাব দিল, আই নো, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এবার আমাদের এই বাসাটা থেকে অন্য কোথাও মুভ করা দরকার। একটা প্রপার গোছানো সংসার প্রয়োজন আমাদের। ইউ নো হোয়াট আই মিন। নয়তো থেমে গেল সায়র। নীলিমা বেশ শান্ত স্বরে শুধালো, নয়তো কি? হয়তো আমাদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না কিছুতে। আমার মনে হচ্ছে কোথাও একটা দূরত্ব থেকে যাচ্ছে, যেটা গুছিয়ে ফেলা খুব প্রয়োজন নীলিমা। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আর 5টা কাপালের মতো গুছিয়ে সংসার করতে চাই, বাচ্চা কাচ্চা জন্ম। আবারও মাঝপথে কথা আটকে গেল সায়রের। নীলিমা কিছুই বলছে না, মাথা নিচু করে চুপচাপ খেয়ে যাচ্ছে শুধু। নীলিমার নীরবতা সায়রকে পীড়া দেয়। অজানা অধিকার বোধে ফুঁসে ওঠে হৃদয়টা। তবুও নিজেকে যথাসম্ভব সংযুক্ত রেখে গভীর কণ্ঠে সায়র বলে, হতে পারে আমার এই পুরাতন অ্যাপার্টমেন্টটাই সেই দূরত্বের একমাত্র কারণ। নয়তো এখনো সংসার সংসার ফিলটা পাচ্ছি না কেন? কেনই বা কাছে থেকেও তুমি এত দূরে? এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল মনে হচ্ছে। সায়রের কথায় কোনোরূপ প্রত্যুত্তর না করেই টেবিল ছেড়ে উঠে যায় নীলিমা। ওর থমথমে চেহারা শুরুতে রাগ স্পষ্ট। নীলিমাকে চলে যেতে দেখে সায়র ওকে আবারও পিছু ডেকে বলে, সত্যি করে বলো তো, তুমি এখনো আমার উপর রাগ করে আছো, তাই না? জোর করে বিয়ে করেছি বলে? না, নেই। কি নেই? আমি আপনার উপর রাগ করি নাই। নীলিমার সোজা সাপটা উত্তর। নীলিমার উত্তর শুনে সায়র একটু স্বস্তিতে চোখ বুঝল। পরক্ষণে চট করে চোখ খুলে নীলিমাকে ডেকে বলে উঠল, নীলিমা, লাস্ট করছেন? এবার দাঁড়িয়ে পড়ল নীলিমা। আস্তে করে পেছনে তাকিয়ে শুধালো, কি? কাল রাতে আমি কি না, মানে তোমার সাথে কোনো অভদ্রতা?
সঙ্গে সঙ্গে কঠিন জবাব ভেসে এলো নীলিমার দিক থেকে। হ্যাঁ করেছি তো, চরম অভদ্রতা আমি করেছেন আপনি। যা নয় তাই বলে গালি দিয়েছেন আমাকে, ডাইনি বুড়ি, কুটনি বুড়ি, পিশাচিনি, আরো কত কি। নীলিমার কথা শুনে সায়র আহাম্মক হয়ে গেল। শেষমেশ কিনা মাল খেয়ে নিজের বউকে এভাবে গালিগালাজ করেছে ও। ছি, সব দোষ এই হারামি বন্ধুগুলোর। শালা বুদ্ধি দেওয়ার নাম করে একেবারে ফাঁসির আসামি বানিয়ে ছেড়ে দিল। সায়র অসহায়ের মতো করে ঠোঁট উল্টে তাকিয়ে আছে দেখে নীলিমা এবার হনহনিয়ে রুমের দিকে চলে গেল। নীলিমা রেগে মেগে চলে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে পেছন থেকে হাঁক ছেড়ে ডাকলো সায়র। নীলিমা, নীলিমা শোনো একটু, আমি আসলে ওভাবে মিন করতে চাইনি, বিশ্বাস করো। কাল রাতে যা করেছি, যা বলেছি, সে সব কিছু আমি মনের বলে করেছি। আই শোয়ার একটা কথা আমার মনের কথা ছিল না। সায়রের কথায় পেছনে ঘুরে চোখ ছোট ছোট করে তাকালো নীলিমা। বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন কাল আপনি আমাকে ভুল করে চুমু খেয়েছেন, আর যে ওই আদরের কথাগুলো সেগুলোও তো সব মিথ্যা ছিল। এবার যেন আকাশ ভেঙে পড়ল সায়র। ওর মাথার মধ্যের ঘিলু সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তার মানে কি ও কাল নীলিমাকে চুমু খেতে পেরেছিল, নাকি নীলিমা ওকে নিয়ে ঠাট্টা করছে? মনের মাঝের হাজারো কনফিউশন দূর করার উদ্দেশ্যে ভ্যাবাচাকা খেয়ে সার অস্ফুটে বলল, ইয়ে মানে সত্যি কিছু খেয়েছিলাম। বুকের ওপর দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয় নীলিমা। হ্যাঁ খেয়েছিলেন। নীলিমার কথায় বুকের উপর থেকে যেন পাথর সরে গেল সায়রের। এতক্ষণে ভেতরটা কেমন শান্তি শান্তি লাগছে। মনে থাকুক বা নাই থাকুক, চুমু যে খেয়েছিল এটাই বড় কথা। সেই ভেবে উৎফুল্লতায় কুলকুলি হেসে উঠে সায়র বলল, বিশ্বাস করো নীলিমা, কাল যা করেছি, যা বলেছি, সব মন থেকে করেছি, সব। সায়রের সাথে কথায় আচমকা চোখ মুখ কুঁচকে গেল নীলিমার। যেন বিয়ে বাড়ির পঞ্চব্যঞ্জনের মাঝে হুট করেই কাঁচা করলা মুখে পুরে দেওয়া হয়েছে ওর। মুখটাকে সেভাবে রেখে খেকিয়ে উঠিয়ে নীলিমা বলল, কি বললেন? আপনি যা বলেছেন সব মন থেকে বলেছেন। সায়র মুচকি হেসে উপর নিচ মাথা ঝাঁকালে নীলিমা দ্বিগুণ রেগে মেগে চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি আসলেই একটা ডাইনি বুড়ি? হকচকিয়ে উঠল সায়র। জলদি হাসি থামিয়ে বলল, এমা, সেটা কখন বললাম? নীলিমা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বলল, এই যে এখন বলেন, আপনি কাল রাতে যা বলেছেন সব আপনার মনের কথা। এরপর আর সায়রের প্রত্যুত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা করল না নীলিমা। ঠাস করে ওর মুখের উপরে লাগিয়ে দিল দরজাটা। এদিকে নিজের কথাই নিজেই বোকা বনে গেল সায়র। মনে মনে চোখ মুখ খিচিয়ে নিজের গালেই নিজে থাপ্পড় বসালো সজোরে। তারপর চোখ খুলে অসহায় সুরে নীলিমাকে ডেকে বলল, বউ আমার, বিশ্বাস করো, কাল রাতে একটু নিজের মাঝে ছিলাম না আমি। আর না তো খুশি থেকে কোনো কিছু করেছি। কাল যা যা বলেছি, যা যা করছি, এমনকি যদি চুমো খেয়ে থাকি তাহলে সেটার জন্য আমি খুবই দুঃখিত। তোমাকে হার্ট করা আমার উদ্দেশ্য নয় রাগিনী। আমি তোমাকে ভালোবাসার জন্য নিয়ে এসেছি, দুঃখ দিতে যাবো কেন বলো? সবাই তো বিয়ের আগে প্রেম করে, আমরা না হয় বিয়ের পরেই প্রেম করব। তুমি সময় নাও, আমি অপেক্ষারত। আমাদের গল্পটা হবে লাভ আফটার ম্যারেজ। ইজ নট ইট বিউটিফুল? দরজার সামনে দাঁড়িয়ে তখনও উদগ্রীব হয়ে নিজেকে নির্দোষ আর শুদ্ধ পুরুষ প্রমাণ করায় ব্যস্ত সায়র। আজ যে করেই হোক নীলিমাকে বোঝাতেই হবে যে তার একমাত্র স্বামী হলো সরলতার প্রতিমা, আগাগোড়া একজন শুদ্ধ পুরুষ। সে মাল খেয়ে এসে অনুমতি ব্যতীত বউকে চুমু খেয়ে ফেলেছে। এটা মোটেও শুদ্ধ পুরুষের কাজ নয়। তাই ভুলটুকু স্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা জরুরি। তবে নীলিমার বোধ হয় এত বেশি শুদ্ধতায় কিঞ্চিত আপত্তি রয়েছে। তাই তো নিজের শুদ্ধ স্বামীকে খানিকটা অশুদ্ধ বানানোর পায়তারা করে একটা খোলামেলা নাইট ড্রেস পরে দরজা খুলে বেরিয়ে এসে দেওয়ালে ঠেস মেরে খানিকটা আবেদনময় রূপে দাঁড়িয়ে পাতলা অধৈর্য গলে গাঢ় লিপস্টিক লাগাতে লাগাতেই নীলিমা বলে, এই নাইট ড্রেসটার জামার কাপড়ের প্যাকেটটা পেয়েছেন? সাইজটা আমারই, কে কিনলো বলেন তো?
নীলিমার কথার কোনো রূপ জবাব দিল না সায়র, বরং গভীর চোখে ওর ধনিকের মতো বাঁকানো নারীর শরীরটা এক ঝলক পরখ করে শুষ্ক ঢোক গিলল শুধু। কি দেখছেন অমন করে? সায়রের চোখ দুটো চিকচিক করছে। ও কিছু বুঝে উঠতে না পেরে মনের আকাঙ্ক্ষাকে সর্বশেরবা প্রশ্রয় দিয়ে ফট করেই বলে উঠল, আজকে একটু অশুদ্ধ হতে চাই নীলিমা। একটু নয়, অনেকটা অশুভ। বাইরে বাতাসের তাণ্ডব। শেষ রাতে বোধ হয় ঝড় উঠবে। সায়রদের অ্যাপার্টমেন্টের চাইতেও কৃতিকের এই নির্জন শহরতলির বাড়িতে বাতাসের বেগ দ্বিগুণ। তবে ঠাই লাগানো বিশাল জানালা ভেদ করে সেই প্রকাণ্ড ঝড়ো হাওয়া প্রবেশ করতে পারে না অরু কৃতিকের মাস্টার বেডরুম অবধি। ভেতরে যা প্রবেশ করে তা হলো প্রতিধ্বনিত বাতাসের সাই সাই আওয়াজ। আওয়াজটা ভয়ানক, কেমন যেন গা ছমছম করে ওঠে। হুট করে যে কেউ শুনলে নির্ঘাত আটকে উঠবে। কিন্তু হঠাৎ বইতে থাকা তীব্র ঝড়ো বাতাসের সাই সাই আওয়াজে আটকে উঠল না অরু, এমনকি চমকালেও না খুব একটা। কারণ এর থেকে বড় চমক তো ওর সামনেই বসে আছে, যার নাম জায়ান কৃতিক চৌধুরী। মানুষটা আস্ত একটা চমক। প্রতি সেকেন্ডে অন্তরে সে চমকে দেয় অরুকে। এই যেমন মাত্রই নিজের খোলস ছাড়িয়ে বেরিয়ে এসেছে, একেবারে বাধ্য স্বামীর মতো বউয়ের কাছে নিজের অসহায়ত্ব স্বীকার করে নিল। কোনো কিছু না ভেবেই হদিস দিয়ে দিল নিজ হৃদয়ের অসহনীয় পীড়ার। এই পীড়া যে নতুন নয়, তবে মুখ ফুটে প্রকাশ করাটা ছিল পুরোপুরি নতুন এক অধ্যায়। এই যে জায়ান কৃতিক নিজের অসহায়ত্ব অরুর সামনে তুলে ধরল, নিজের দুর্বলতা প্রকাশ করে দিল, এটা কি চারটেখানি কথা? বোধ হয় না। কিন্তু অরু তো কৃতিকেরই বাঁকা পাঁজরের হাড়। এমন ঘাড় তেরা পুরুষের পাঁজর থেকে সৃষ্টি হওয়া নারী তো কম চায় না। তাই তো কৃতিকের এমন আবেগপ্লুত কথাকেও একেবারে সোজাসাপটা অগ্রাহ্য করল অরু। নিজের চূড়ায় উঠে থাকা রাগটাকে এক বিন্দুও না দমিয়ে বিছানা ছেড়ে নেমে সোজা হাঁটা দিল পাশের বেডরুমের উদ্দেশ্যে, যেখানে আগে ও আর অনু ঘুমাতো। অরুর কোমল চেহারায় কাঠিন্যের ছাপ স্পষ্ট। আজ বেজায় চটেছে সে। তার ওপর রুম থেকে অবধি চলে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে কৃতিক নিজেও এগিয়ে গেল অরুর পিছু পিছু। ওকে আটকানোর চেষ্টা করে বলল, বেবি, কোথায় যাচ্ছিস? ব্যথা করছে তো। অরু পিছু ফিরল না, হনহনিয়ে এগিয়ে গেল করিডোর ধরে। অরু থামছে না দেখে কৃতিক এবার দ্রুত কদম এগিয়ে অরুর সামনে গিয়ে দাঁড়ালো। অতঃপর গেস্ট রুমের দরজাটা সশব্দে লক করে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? অরু গাল ফুলিয়ে জবাব দিল, ঘুমাতে। কৃতিক ভ্রু কুঁচকে দাঁতে দাঁত চাপল। মাথাটা সামান্য নুয়ে তা অরুর মুখের কাছে মুখ নিয়ে বলল, সাহস তো কম না, আমার সাথে ঘুমাবি না সেটা আবার মুখ দিয়ে উচ্চারণ করছিস? তোকে অনুমতি দিয়েছি আমি অন্য রুমে ঘুমানোর? কৃতিকের ডমিনেটিং কথায় অরুর মেজাজটা আরো বেশি বিগড়ে যায়। ও তৎক্ষণাৎ দু হাতে কৃতিকের চওড়া বুকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সামনে থেকে। তারপর গটগটিয়ে হেঁটে চলে গেল ছাদ বারান্দার দিকে। বাইরে ঝড়ো হাওয়ার তোড় বেড়েছে বই কি কমেনি। তবে এই মুহূর্তে অরুর চড়াও মেজাজের কাছে এসব ঝড়ো হাওয়া টাওয়া কিছুই পাত্তা পেল না। অরু চলে যাচ্ছে দেখে কৃতিক আবারও এগিয়ে এসে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। পেছন থেকে এক নাগাড়ে অরুর মাথায়, খোলা চুলে, পিঠে সবখানে শব্দ করে চুমু খেতে খেতে অরুকে মানানোর চেষ্টা করে বলল, বেবি, বেবি, আই ডিডন্ট মিন ইট। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। তাহলে কেন বুঝতে চাইছিস না? কেন এভাবে অবহেলা করে হার্ট করছিস আমাকে? তুই শুধু একবার বল, তুই যা বলবি আমি তাই করব। তাও প্লিজ আমার সাথে একটু কথা বল। প্লিজ হার্টবিট, আই কান্ট টলারেট দিস পেইন এনিমোর। কৃতিকের চোখে মুখে ভীষণ অসহায়ত্ব। হাতে এখনো ক্যানোলা লাগানো, তাই খুব শক্ত করে ধরতে পারেনি অরুকে।
যার দরুন অরু এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল কৃতিকের বাঁধন থেকে। নিজেকে ছাড়িয়ে কৃতিকের থেকে দূরত্ব বাড়াতে চুপচাপ এগিয়ে গেল পুলের দিকে। তবুও কৃতিক কিছুই বলল না, বরং নতুন উদ্যমে এগিয়ে গিয়ে পুনরায় জড়িয়ে ধরল অরুকে। এবার একটু কৌশল খাটিয়েই অরুকে জব্দ করেছে সে। এক হাত রেখেছে অরুর কোমরে, অন্য হাত গলা আর বুকের মাঝখানে। এবার আর নড়াচড়া করতে পারছে না অরু, যার ফলস্বরূপ কৃতিকের হাতের মধ্যে থেকেই এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিয়েছে ও। বলিষ্ঠ দেহের কৃতিকের হাতের মধ্যে থেকে চিংড়ি মাছের মতোই লাফাচ্ছে অরু। ওদের ধস্তাধস্তিতেই কৃতিকের ক্যানোলা লাগানো হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে এক পর্যায়ে। তবুও কৃতিক এইটুকুনি ছাড়ছে না অরুকে, বারবার শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করছে শুধু। বেবি প্লিজ, বলেছি তো আর হবে না। দেখ, আমি সরি বলছি, আমি এক্সট্রিমলি সরি। তাও তুই কথা বল প্লিজ। আমার থেকে নিজেকে এভাবে বারবার আলাদা করিস না, এতে আমি রেগে যাই। তোর দূরত্ব সহ্য হয় না আমার, বোঝার চেষ্টা কর একটু। কৃতিকের কথা শেষ হতে না হতেই ধস্তাধস্তির এক পর্যায়ে পা ফসকে আচানক পানিতে পড়ে গেল ওরা দুজন। পানিতে হাবুডুবু খেয়ে অরু তাড়াহুড়ো পুল থেকে উঠতে গেলে স্কার্ট সমেত একটা পা টেনে ধরে আবারও অরুকে পুলের মাঝে ছুঁড়ে মারে কৃতিক। আকস্মিক কাহিনীতে আপনা আপনি কয়েক ঢোক পানি খেয়ে হাঁপাতে হাঁপাতে মাথা তুলল ক্রন্দনরত অরু। ঠান্ডা পানিতে ভিজে একাকার হয়ে গমরঙা ত্বকে লালচে বরণ ধারণ করেছে ওর। কৃষ্ণচূড়ার ন্যায় রাঙা কপল বেয়ে অবাধে গড়িয়ে পড়ছে তপ্ত নোনা জল, যা চোখ এড়ালো না স্বয়ং কৃতিকেরও। নিজের কর্মকাণ্ডে ব্যতিগ্রস্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুকে একটানে কাছে নিয়ে এসে ওকে বুকের মধ্যে চেপে ধরে কৃতিক শুধালো, ব্যথা লেগেছে? পর মুহূর্তেই কান্নার বাঁধ ভেঙে গেল অরুর। কোনো কিছু তোয়াক্কা না করেই অনেকটা শব্দ করে কেঁদে উঠল ও। কাঁদতে কাঁদতে কৃতিকের বুকে ইচ্ছে মতো কুল ঘুষে ছেড়ে অভিমানী কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই একটা পচা স্বামী, তোর সাথে কোনো কথা নেই আমার, থাকতে পারেও না। তুই সব সময় আমাকে বকিস, কথায় কথায় গায়ে হাত তুলিস। তোর দেয়া হাজারটা ভালোবাসার ক্ষত আমার শরীরে, তাও আমি সব কিছু সহ্য করি, চুপচাপ মেনে নিই, কারণ আমি জানি যে আমি তোর দুর্বলতা। তুই আমাকে না পেলে উন্মাদ হয়ে যাবি, থাকতে পারবি না আমায় ছাড়া। তাই বলে তুই আমার ভালোবাসায় এভাবে আঙুল তুলবি? এভাবে? তোর মতো একরোখা অবাধ্য বদমেজাজি মানুষকে ভালোবেসে কি না সহ্য করেছি আমি। কথার আঘাত, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, আরও কত কি তার ইয়াত্তা নেই। তাহলে তুই কিভাবে আমার সতীত্ব নিয়ে প্রশ্ন তুললি? কিভাবে বল? শেষ কথাতে গলা ছেড়ে চেঁচিয়ে উঠে কৃতিকের বাহুতে সজোরে কামড় বসিয়ে দিল অরু। ও এত জোরে কামড়ে ধরেছে যে ব্যথায় চোখ মুখ খিজিয়ে বন্ধ করে রেখেছে কৃতিক। তবুও অরুকে সরায়নি নিজের থেকে। আর না তো অরুর এত এত অভিযোগের পাছে একটু টু শব্দ করেছে। নিজ দাঁতের শক্তি পড়ে এলে কৃতিকের ভেজা টি শার্টটা টেনে ধরে অরু আবারও কাঁদতে কাঁদতে বলে, সত্যি করে বলুন তো, ভালোবাসা আর অবসেশন এক না, তাই না? তার মানে কি আপনিও আমাকে ব্যবহার করছেন? যখন আমার বাহ্যিক সৌন্দর্য হারিয়ে যাবে তখন? জাস্ট শাট ইয়োর ফাকিং মাউথ অরু। অরুর কথা শেষ হওয়ার আগেই গর্জে উঠল কৃতিক। ওর কথায় নিজের অজান্তেই কপালে রগ ফুলে উঠে কখন সে শান্ত মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে রাগের পারদ ছড়িয়ে পড়েছে তা টের পায়নি কৃতিক নিজেও। এদিকে কৃতিকের ধমকে কম্পিত হয়ে উঠেছে অরুর শরীর। কৃতিক এতটাও ভয়ানক টোনে ধমক দিয়ে উঠেছে যে অরুর এবার কান্নাকাটি ভুলে গিয়ে মুহূর্তেই কৃতিকের অগ্নিদৃষ্টি থেকে চোখ সরিয়ে শুষ্ক একটা ঠোক গিলে পুলের মধ্যেই পিছু হাঁটতে শুরু করলো। অরু খুব ভালো করে বুঝতে পারছে যে অযথায় একটা ঘুমন্ত সিংহকে জাগ্রত করেছে ও। এবার অরুর কপালে দুঃখ আছে, বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। অরু তা ছাড়িয়ে গিয়েছে। কৃতিকের হাত থেকে সে কখন থেকে রক্ত ঝরছে তাতে অবধি নজর নেই ওর।
চোখ মুখ খিচে যা মন চায় তাই বলে গিয়েছে কৃতিককে। বলতে বলতে শেষ পর্যায়ে এসে মুখ ফসকে যেটা বলল সেটা শোনার সঙ্গে সঙ্গে রাগের চোটে কোমট হয়ে উঠেছে কৃতিকের চোখ মুখের ভঙ্গিমা। কি বললি তুই? আবার বল। কৃতিকের গুরু গম্ভীর পুরুষালী প্রতিটি কথার ভাঁজে ভাঁজে উপচে পড়ছে কর্তৃত্ব আর কঠিন শাসন। ওরও তাতে ভরকালো, জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে কৃতিকের ইস্পাতের ন্যায় কঠিন মুখমণ্ডলের দিকে আর চোখে চেয়ে রইল শুধু। অরুকে অনুসরণ করে কৃতিক সামনে এগোতে এগোতে চোখ মুখের আদলে আরো খানিকটা কাঠিন্যতা ফুটিয়ে তির্যক কণ্ঠে বলল, কতটা ভালোবাসিস তুই আমাকে? কতদিন ধরেই বা ভালোবাসিস? তোর প্রতি আমার আসক্তি সম্পর্কে কতটুকু বা ধারণা রাখিস তুই? তুই কি আদৌ জানিস তোর জন্যই যে আমি এমন? অরু কিছুই বলছে না, শুধু চুপচাপ ভয়ে ভয়ে পেছনে পা ফেলছে আর কৃতিককে অনুসরণ করে সামনে এগোচ্ছে, যার দরুন একজন আরেকজনের দিকে তাকিয়ে বারবার সুইমিং পুলটা চক্কর দিচ্ছে ওরা দুজন। ওরও চুপ করে আছে দেখে কৃতিক আচমকা ওকে হ্যাচকা টানে নিজের কাছে টেনে এনে ওর কোমরটা শক্ত করে চেপে ধরে কিছুটা তাচ্ছিল্য করে বলল, তুই যখন 11 বছরের বাচ্চা একটা মেয়ে ছিলি তখন থেকে তোর প্রতি আসক্ত আমি। এই রূপ এই যৌবন কোথায় ছিল তখন? আমাকে বোঝার মতো মনটাও তো তৈরি হয়নি তখনও। কৃতিকের কথা শুনে সচকিত হয়ে নুয়ে রাখা মাথাটা অকস্মাৎ তুলে ওর চোখে চোখ রাখল অরু। কৃতিক তির্যক হেসে বলল, আই নো ইটস নট ফেয়ার, কিন্তু কি করবো বলতো? নারী জাতির উপরে এক আকাশ সম ঘৃণা আর অভিমানের ঊর্ধ্বে গিয়ে তোকে আমার ভালো লেগেছিল। মনে হয়েছিল তোর হৃদয়টা পেঁজা তুলোর মতন নরম আর উষ্ণ, আবার কঠিন বরফের মতো শীতল নিশ্চিব হৃদয়ে একটুখানি উষ্ণতার ছোঁয়া দিতে উপরওয়ালা বোধহয় তোকে আমার নিকট পাঠিয়েছিল সেদিন। সেই উষ্ণতা, সেই ছোট্ট হাতের স্পর্শ আজও আমাকে পুলকিত করে অরু। ঠিক সেদিনের মতো চমকে দেয় বারবার। নিজের অজান্তেই সেদিন আমার বুকে ঘুমিয়ে গিয়েছিলি তুই। ব্যাস, তখন থেকেই শুরু হয়ে গেল হৃদয়ে তোলপাড়। তীর তীর করে ভেঙে গেল দাম্ভিকতার পাহাড়। সেদিন আমিও বোধ করেছিলাম পৃথিবীতে বেঁচে থাকার জন্য মায়ার বাঁধনের বড্ড প্রয়োজন। আর তুই হলি আমার সমগ্র জীবনের একমাত্র মায়াপুরী। সেদিনের পর থেকে নিজের স্টেটাস, পার্সোনালিটি, বয়স, সম্পর্কের সমীকরণ সবকিছুর মাথা খেয়ে তোর প্রতি অবসেসড হয়ে গিয়েছিলাম আমি। চোখ বুঝলে কিংবা চোখ খুললে দিনরাত শুধু তোকেই দেখতাম। তুই আমার মাথা থেকেই বের হতিস না। আমি জানতাম এটা ঠিক নয়, কোথাও একটা ভুল হচ্ছে, তাও আমি সারাক্ষণ তোকেই চাইতাম। শুধুমাত্র নিজের অবাধ্য চিন্তা চেতনা আর বেপরোয়া ইচ্ছেগুলোর হাত থেকে তোকে বাঁচিয়ে রাখবো বলে নিজেই সরে এসেছিলাম তোর কাছ থেকে। বাড়িয়েছিলাম 1000 মাইলের দূরত্ব। দুজনের মাঝে টেনে দিয়েছিলাম তিক্ততার এক মহাপ্রাচীর। একাকী বিষণ্ণ জীবনে কতটা যন্ত্রণায় দিন রাত অতিবাহিত করেছি সে হদিস রাখিস তুই? অথচ কোনো কিছু না জেনেই, আমার ভোগ করা যন্ত্রণার একাংশ সহ্য না করেই আজ এখন এই জায়গায় দাঁড়িয়ে কি সুন্দরভাবে আমার ভালোবাসায় নিজের ছোট্ট আঙ্গুলটা তাক করে ফেললি অরু। আমার থেকেও বেশি ভালোবাসিস তুই? আনসার মি। অরুর মুখে কথা নেই, কি বা বলবে ও? জেনে শুনেই তো ভালোবাসার মহাসমুদ্রে ছাপ দিয়েছে ও। কৃতিকের মতো করে অন্য কেউ ভালোবাসতে পারবে না বলেই তো কৃতিকের প্রেমে পড়তে বাধ্য হয়েছে অরু। নতুন করে মনকে বোঝানোর তো কিছুই নেই। এই মানুষটার হাতে নিজের ভালোবাসার গল্পের শিরোনাম, উপসংহার সবই তো লেখা শেষ বহু আগেই। অরু জানে কৃতিক যেমন অতিরিক্ত ভালোবাসা দেয়, কষ্টটাও তেমন অতিরিক্তই দেয়। তাও অরুর জায়ান কৃতিককেই চাই। মুখে 100 বার না বললেও মনে মনে 1000 বার হ্যাঁ বলে বসে আছে ও। এ যেন জেনে শুনে বিষ পান। নিজের শক্ত হাতের বাঁধন ঢিলে করল কৃতিক। আস্তে করে অরুর কোমর ছেড়ে দিতেই ভ্রম থেকে বেরিয়ে এসে কৃতিকের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে অরু, যেন ও বলতে চাইছে, কি ব্যাপার, ছেড়ে দিলেন কেন? এতক্ষণ তো জোড়াজুড়ি করলেন, আর এখন এভাবে ছেড়ে দিচ্ছেন? ধরে রাখুন না আমাকে।
কিন্তু তার একটা কথা উচ্চারণ করতে পারল না অরু। আত্মসম্মানেরও তো একটা ব্যাপার আছে। অরু নির্লিপ্ত চোখে চেয়ে আছে দেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক চিরে। কিছুক্ষণ চোখ বুজে নিজেকে খানিকটা সংযত করে শান্ত স্বরে কৃতিক বলে, আই নো মাই অবসেশন ইজ আনহেলদি। রাগের সময় যা খুশি তাই করি আমি। নিজের অজান্তেই তোকে অনেক অনেক কষ্ট দেই। আমি মানি সব দোষ আমার। আমি অনেকটা বেপরোয়া আর ছন্ন ছাড়া, তাও মানি। কিন্তু তুই শুধু একটা বার আমার হয়ে থেকে যা অরু। ট্রাস্ট মি, আমি ভালোবাসতেও জানি। কৃতিকের শেষ কথাগুলোতে ঠিক কী পরিমাণ জাদু ছিল তা বোধহয় ওরও বললে বোঝাতে পারবে না। কৃতিকের মতো পিছুটানবিহীন মানুষও যে এত কাতর হয়ে কাউকে থেকে যেতে বলতে পারে সেটা ওরও আজকে প্রথম আবিষ্কার করলো। আরও এটাও জানে যে কৃতিক এই কথাগুলো আজ প্রথমবারই বলেছে, অথচ প্রথমবারে কে সুন্দর হৃদয় নাড়িয়ে দিল। কৃতিকের কথায় পাছে মুখে কিছু না বললেও মনে মনে অরু বলে, ফিরে যাওয়ার জন্য আসিনি তো। তাছাড়া ফিরে গেলে তোমাকে কোথায় পাবো আমি? তোমার অতিরিক্ত ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গে নিজেকে দগ্ধ করা যে এখনো বাকি। বাইরে পিছলে চমকাচ্ছে। ক্ষণে ক্ষণে বিজলির আলোয় আলোকিত হয়ে উঠছে সুইমিং পুলের নীল বর্ণের টলটলে স্বচ্ছ পানি। বাতাসটাও বেড়েছে দ্বিগুণ। বাইরের এহেন বৈরী আবহাওয়া দৃষ্টিগোচর হতেই কৃতিক অরুকে উদ্দেশ্য করে অনুভূতিহীন কণ্ঠে বলে, আমার স্পর্শ খারাপ লাগলে আমি আর তোকে টাচ করব না কখনো। আর না তো তোকে কোনো কিছুর জন্য জোর জবরদস্তি করব। শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা ক্ষুরেও মুখে আনবি না। ব্যাস এটুকুই চাওয়া। ওয়েদার খারাপ, জলদি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ কর, নয়তো ঠান্ডা লেগে যাবে। কথা শেষ করে পুল থেকে ওঠার উদ্দেশ্যে সামনের দিকে পা বাড়ায় কৃতিক। তৎক্ষণাৎ পেছন থেকে অরু ডেকে বলে, কে বলেছে আপনার স্পর্শ আমার খারাপ লাগে? অরুর কথায় কৃতিক পেছনে ঘাড় ঘোরালে অরু এগিয়ে এসে লাফ দিয়ে কৃতিকের কোলে উঠে পড়ে। অরুর দুই অরুতে হাত রেখে ওকে সামলে নিয়ে কৃতিক গম্ভীর মুখে বলল, এখন আবার কি চাই? আপনার স্পর্শ। কতদিন হয়ে গেল আপনি আমাকে একটু আদর করেন না। কৃতিক শুষ্ক ছোক গিলল। ছোক গেলার সময় ওর অ্যাডামস অ্যাপেলটা কি আকর্ষণীয়ভাবে ওঠানামা করল, যা দেখে চোখ দুটো অচানক নেশায় বুঁদ হয়ে গেল অরুর। অগত্যাই অরু নিজের খের হারিয়ে হাত বাড়িয়ে আলতো হাতে স্পর্শ করল কৃতিকের গলাটা। অরুর গভীর চাহনি পড়ে ফেলতে খুব একটা সময় লাগলো না কৃতিকের। ও একটানে অরুর হাতটা নিজের গলা থেকে সরিয়ে বাঁকা হেসে শোধালো, যা বলছিস আর যা করছিস তা কি সজ্ঞানে ভেবে চিন্তে করছিস? আমার ভালোবাসা যে যন্ত্রণাদায়ক সেটা ভুলে গেলি? অরু আস্তে আস্তে নিজের চাউনি উপরে তুলে কৃতিকের চোখে চোখ রেখে বলে, এত কিছু বুঝি না, আমি আপনাকে চাই। জেনে শুনে আপনার বিষাক্ত ভালোবাসা গ্রহণ করেছি আমি। যন্ত্রণা তো সহ্য করতেই হবে, তাছাড়া আজকে নতুন তো কিছুই না। প্রথমে গাল, এরপর কানের লতিতে আলতো স্পর্শ করে নিজের হাতটা অরুর চুলের ভাঁজে প্রবেশ করায় কৃতিক। অরুর লম্বা চুলগুলোকে মুঠিবদ্ধ করে মুখটা নিয়ে আসে নিজের মুখের খুব কাছে। অতঃপর সেভাবেই ধরে রেখে হিসিয়ে কৃতিক বলে, আজ আমি একটু বেশি রেগে আছি অরু। সহ্য করতে পারবি না আমায়? আর না তো আমি তোকে কষ্ট দিতে চাইছি। কৃতিকের বলা কথাগুলো শুনে গেল অরু। অতঃপর কোনো কিছু নিয়ে চুপচাপ অঙ্গিত না দিয়ে চোখের পলকে কৃতিকের সিগারেট পোড়া বাদামি ঠোঁটে নিজের ওষ্ঠধর চেপে ধরে কয়েক সেকেন্ড আবেগের বশবর্তী হয়ে স্বামীর রাগ ভাঙানোর আশায় ওই একটা ছোট চুমুই যথেষ্ট ছিল এই মুহূর্তে কৃতিককে ব্লাডি বিস্ট বানিয়ে দিতে। কৃতিকের থেকে নিজের ঠোঁটের কয়েক সেন্টিমিটার দূরত্ব বাড়িয়ে মাথাটা নিচু করে অরু বলে, আর কখনো আপনার উপর রাগ করব না আমি, আর নয়তো আপনাকে এভাবে জ্বালাতন করব। আপনি কত অসুস্থ বলুন তো। আমি সত্যি একটা ইম্যাচিউর, সব ভুলে যাই আমি। কৃতিক প্রথমে চুপচাপ অরুর কথা শুনে গেল, পরক্ষণে বাজ পাখির মতো আক্রমণ করে বসলো ওর ফিনফিনে কোমল ওষ্ঠ ধরে। অরুর দম ফেলার ফুরসত নেই, অথচ কৃতিক ছাড়ল তো নাই, উল্টে ছোটের কাছ ব্যবহৃত রেখে হিসিয়ে বলল,
100 বার করবি, যত ইচ্ছে তত রাগ করবি আমার উপর। দিন শেষে তোর সব রাগ ভাঙানোর দায়িত্বটা শুধু আমার। তোর রাগ ভাঙাতে যা করতে হয় তাই করবো আমি। দরকার পড়লে সারাদিন সারা রাত তোর পিছু পিছু ঘুরবো, কোনো সমস্যা নেই তাতে। You have proper right to be angry with me, baby. And I have proper right to punish you hard. শেষ কথাতে তির্যক হাসির রেখা ফুটে ওঠে কৃতিকের ভেজা অথরের কোণে। ওরও তৎক্ষণাৎ নিজেদের দূরত্ব বাড়িয়ে কৃতিকের পানে ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, আবারও মারবেন? এবার আর জবাব দিল না কৃতিক। অরুকে বাচ্চাদের মতো কোলে নিয়ে পুল থেকে উঠে পায়ে পায়ে এগিয়ে গেল করিডোর আর ছাদ বারান্দার মাঝখানে রাখা কাউচের দিকে। সেখানে অরুকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের হাতের ক্যানোলা খুলতে উদ্যত হলো। অরু হকচকে উঠে বলল, ওটা খুলবেন না প্লিজ, এমনিতেই অনেকটা জখম হয়েছে, আর না। কৃতিক চোখ ছোট ছোট করে অরুর আগাগোড়া পর্যবেক্ষণ করে হাসকে স্বরে বলল, Then you have to help me, baby. কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলো অরু। নিয়ে যাওয়া গলায় শুধালো, কি 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 হেল্প? কৃতিক অরুর কাছাকাছি এগিয়ে গিয়ে একই স্বরে বলল, Just unbutton my shirt. আমাদের গল্পের ইষ্টিকুটুম হলেন আপনি সায়র, আমি নই। স্বামী স্ত্রীর একান্ত ঘনিষ্ঠতম মুহূর্ত পার করে সায়র যখন নীলিমার বুকে মাথা ঠেকিয়ে পরম আবেশে চোখ বুঝেছিল, মাত্র কয়েক সেকেন্ড, ঠিক তখনই কথা ছড়ে নীলিমা। নীলিমার কথায় তন্দ্রা ছুটে যায় সায়রের। মাথাটা সামান্য ঘুরিয়ে নীলিমার গলায় থুতনি ঠেকিয়ে ভ্রু কুচকে সায়র বলে ওঠে, মানে আমি তো কঠিন বাংলা বুঝি না নীলিমা, একটু বুঝিয়ে বলবে? সায়রের কথার পাছে নীলিমার রহস্যময়ী হাসি উপহার দিয়ে বলে, আমাদের সবার ধারণা ভুল সায়র, আপনি আমাকে বিয়ে করতে জোর করেননি, আর নয়তো আপনি আমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছেন। নীলিমার কথা শুনে সায়র এবার ধর ফরিয়ে উঠে বসে। অবাক কণ্ঠে বলে, কি বলছিস সব? আমার স্পষ্ট মনে হয়েছে আমি তোমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছি বলে তোমার আব্বা যেন আমার দিকে বন্দুক অব্দি তাক করেছিল। নীলিমা নিঃশব্দে হাসল। ওর হাসিটা ছিল ব্ল্যাক হোলের মতোই রহস্যে ঘেরা, কিংবা মোনালিসার হাসির থেকেও বেশি অদ্ভুত। মুখের হাসিটা ধরে রেখে নীলিমা বলে, শুরু থেকে শেষ অবধি সবকিছু সাজানো ছিল সায়র। সায়র শুষ্ক একটা ঢোক গিলে বলল, একটু খুলে বলবে প্লিজ? নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। পরক্ষণেই বলে, আচ্ছা, আপনার কি একটুও অদ্ভুত লাগেনি? কথা নেই বাচ্চা নেই, হুট করেই আমার বিয়ে কি করে ঠিক হয়ে গেল? কিংবা আমাদের বিয়ের পর আব্বাজান কেন খুঁজলো না? আচ্ছা বাদ দিন, আমিই বলছি। আসলে আমি আর আব্বাজান চাইতাম কোনোভাবেই আপনি আমাকে বিয়ে করুন, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। শুনলাম আপনিও অরু আপার বিয়ের পর চলে যাবেন, তাই বুদ্ধি করে নিজের বিয়ের নাটকটা সাজিয়েছিলাম। পরে নিজেই অন্যের ফোন দিয়ে আপনাকে আমার বিয়ের খবর দিয়েছি, যাতে আপনি এসে আমাকে নিয়ে যান আর জোর করে বিয়ে করে নেন। সায়র স্তম্ভিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, এতটা নাটক কেন করেছিলে নীলিমা? আমি তো তোমাকে শুরু থেকে পছন্দ করতাম, আর তোমার যদি আমাকে বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে শুধু আর শুধু আমাকেই কেন ইগনোর বা করেছিলে কেন? নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটা একটা করে বলি ওকে। সায়র বুঝদারদের মতো মাথা ঝাঁকালো। নীলিমা বলল, প্রথমত মানুষের বিপরীতমুখী জিনিসের আকর্ষণ হলো বেশি। আপনার মতো সুপুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশিই দেখা যায়, তাই তো আমিই ছিলাম আপনার সম্পূর্ণ বিপরীত, যার ফলে দেখেন আপনি খুব দ্রুত আমার প্রতি আকর্ষণ অনুভব করেছেন। তবে বিয়ের পরেও আপনার সাথে স্বাভাবিক না হতে পারার কারণ এটাই ছিল, আর তা হলো অনুশোচনা। নিজেকে বাঁচাতে মিথ্যের অবলম্বন করছিলাম আমি। আপনার মতো মানুষকে ব্যবহার করেছি শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের আশায়। এসব ভাবতে গেলেই তীব্র অনুশোচনা আর অপরাধ বোধে মাথাটা হেট হয়ে যায় যেন আমার। বিয়েটা কেন করেছিল? নীলিমার কথার মাঝে প্রশ্ন করে সায়র। প্রত্যুত্তরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীলিমা বলে,
একটা শয়তানের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য মা মারা যাওয়ার সময় চিকিৎসার টাকা জোগাড় করতে অভাবে পড়ে আমাদের বাড়িটা বন্ধক রেখেছিল আব্বা। বাড়িটা যার কাছে বন্ধক রাখা হয়েছিল সে হলো আমাদের পুরান ঢাকার প্রভাবশালী জনক ব্যক্তি। টাকার গরমে যা নয় তাই করে বেড়ায় তিনি। দিন দুপুরে মেয়েদের তুলে নিয়ে সম্মানহানি করেন। এছাড়া লুটপাট, মারামারি, হানাহানি এসব তো তার নিত্যদিনের কারবার। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমাদের ক্ষেত্রেও তাই হলো। বাড়ি বন্ধক দেওয়ার কয়েক মাসের মাথায় ঋণের বোঝা দ্বিগুণ হয়ে গেল। প্রতি মাসে এত মোটা অঙ্কের সুদ দিতে দিতে আব্বা হিমশিম খেতে শুরু করলেন। এক পর্যায়ে ঋণের বোঝা ভারী হয়ে এলো। নির্দয় লোকের সুযোগ বুঝে একসাথে সব টাকা দাবি করে বসে। না দিতে পারলে আমাকেও তুলে নিয়ে যাবে সেই হুমকিও ঢুকিয়ে দিল আমার আব্বাজানের চিন্তিত মস্তিষ্কে। ইটস 2024 নীলিমা, এরকম লোক কখনো এক্সিস্ট করে? আমি তো ভাবতেই পারছি না। কপালে দুহাত থেকে দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে কথা বলল শায়রের কথার পাচ্ছে না নীলিমা। করে, বাংলাদেশে এর থেকেও বহু গুণ খারাপ লোক এক্সিস্ট করে শারর। তারপর কি হলো? নীলিমা নির্লিপ্ত কণ্ঠে বলে, তারপর আর কি, যা হওয়ার তাই হয়েছে। আব্বাজানের কাকুতি মিনতিতে লোকটা আমাকে তুলে নেয় নিশ্চয় ঠিক, তবে একটু বড় হতেই পুরো মহল্লাতে ঘোষণা করে দিল সে আমাকে বিয়ে করবে। এমনকি আব্বাকেও হুমকি দিয়ে রেখেছে তার সাথে বিয়ে না দিলে আমাকে সমাজে মুখ দেখানোর অবস্থায়ও রাখবে না। জানেন, সে সময় এমন একটা কুপ্রস্তাবেও চুপচাপ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আব্বাজানের হাতে। নয়তো কোন দিন দেখা যেত সুস্থ মানুষ ভার্সিটিতে গেছি আর ফিরেছি লাশ হয়ে। নিজের মেয়েকে হারানোর ভয়ে আব্বাজান সর্বদা তটস্থ ছিল। তাই তিনি লোকটাকে অনুরোধ করেছে আমাকে যেন পড়তে দেওয়া হয়। বিয়ে আমার সাথেই তো হবে। লোকটা আব্বাজানের কথায় রাজি হলেও চারিদিকে তাতেও জানাজানি হয়ে যায় যে আমার বিয়ে ঠিক হয়ে আছে। যার দরুন লোকটার ভয়ে বিয়ের প্রস্তাব তো দূরে থাক, আমার চোখে চোখ তুলে পর্যন্ত কেউ তাকাতো না অব্দি। এভাবেই দিন যাচ্ছে। ধীরে ধীরে নিজেকে বলির পাঠা ভাবতে শুরু করি আমি, কারণ আমার ভবিষ্যৎ বলতে আর কোনো কিছুই নাই। ঠিক এমন একটা দম বন্ধকর জীবনের মাঝপথে আটকে গেলাম আমি, যখন ছটপট করতে করতে শেষ হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই ইষ্টিকুটুম রূপে আমার জীবনে পদচারণা ঘটানো স্বয়ং আপনি। ততদিনে মনে মনে আপনার মতোই কাউকে খুঁজছিলাম আমি শারর। ওপরওয়ালার কাছে দিন রাত প্রার্থনা করে বলেছিলাম যাতে আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে নিয়ে পালিয়ে যাবে, হারিয়ে যাবে বহু দূরে, অনেক অনেক দূরে নিয়ে গেলেও সযত্নে নিজের অস্তিত্বে লুকিয়ে রাখবে সে আমায়। দেখুন, সত্যি সত্যি তাই হলো। আমার প্রার্থনা কবুল হলো। আপনি আমায় বাঁচালেন, আমার জীবনে ইষ্টিকুটুম রূপে এসে আমার রক্ষা কবচ হয়ে গেলেন। এক নাগারে কথাগুলো বলতে বলতেই ঠোঁট ভেঙে কেঁদে উঠল নীলিমা। শায়র দ্রুত হাসতে নীলিমাকে বুকে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন বউ? আমি আছি তো, তোমার ইষ্টিকুটুম। তোমার কোনো বুড়ি হলো আমার বউকে ছিনিয়ে নিয়ে যাওয়া দেখবো আমি। বেটাকে চোখের সামনে পেলে যদিও গোপ টেনে না ছিঁড়েছি তো আমার নামও শায়র আহমেদ নয়। শায়রের কথায় ফিক হেসে দিল নীলিমা। নীলিমা হাসছে দেখে হাতের বাঁধন দৃঢ় করে নীলিমাকে নিজের চওড়া বুকের সাথে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নিয়ে ওর ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে শায়র বলল, আজ রাতে আর শুদ্ধ হতে ইচ্ছে করছে না বউ, একদমই করছে না। সুন্দর একটা দিনের সূচনা হলো ধরণীতে। বিগত 19 বছরের জীবনে যতগুলো সুন্দর সকাল পার করে এসেছে ওরু, তার মধ্যে আজকের সকালটা অন্যতম। অবশ্য অরুর নিকট কৃতিকের সংস্পর্শের সকালগুলো বরাবরই স্বপ্নের মতোই সুন্দর আর আনন্দদায়ক। কাল রাতে ঝড় হাওয়ার তাণ্ডব ছিল প্রকট, তবে বৃষ্টি হয়নি এক ফোঁটাও। অথচ আজ সকাল সকালে আকাশ বাতাস ছাপিয়ে ঝুম বৃষ্টিতে মুখরিত চারিপাশ। সকালের আকাশটা খুঁতখুঁটে কালো মেঘে ঢাকা পড়েছে। আজ আর সূর্যের দেখা যাবে বলে মনে হচ্ছে না। আমেরিকার এই এক বেহাল দশা, আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই এখানে। এই রোদ তো এই বৃষ্টি। আজ ওর ঘুম ভাঙলো বৃষ্টির রিমঝিম আওয়াজে। বাইরে এক ফোঁটাও দিনের আলো নেই, তাই পর্দার ভারী পাল্লা টেনে রাখা রুমটাও ঘুটঘুটে আঁধারে ছেয়ে আছে।
ওরও পিট পিট করে চোখ খুলে পুরো রুম হাতড়ে কোথাও কৃতিকের দেখা পেল না। এই ঝুম বৃষ্টির মাঝে হুট করেই কোথায় চলে গেল লোকটা কে জানি। ওরও খুব বেশি ভাবলও না, আর মোড়া ভেঙে উঠে বসে স্বভাববশত বিছানা হাতড়েই কৃতিকের ফোনটা তুলে নিল হাতে। দুজনের বার্থডে দিয়ে সেট করা পাসওয়ার্ডটা খুলে এক একটা ফোল্ডারে ঢুকে এটা সেটা দেখতে লাগলো অরু। যদিও বা অরুর মতে এই মোবাইলটার থেকে বোরিং মোবাইল ফোন দুনিয়াতে আর দুটো নেই। কি সব হাবিজাবি ডকুমেন্টস দিয়ে ভর্তি সব, গ্যালারিতেও কিছুই নেই। সর্বশেষ ছবি তোলা হয়েছে আরও মাস 2 আগে। তাতে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের সায়রের হোমস্টে থাকে কাঞ্চনজঙ্ঘার একটা ঝাপসা ভিউ। ধুর, বোরিং। ফোনের সবগুলো সফটওয়্যারের ছোট মতো একটা ছু মেরে হতাশ হয়ে ঠোঁট উল্টে কথাটা বলে ফোনটার সাইডে রেখে দিল অরু। ঠিক এমন সময় ফোন থেকে আগত টুংটাং মেসেজের আওয়াজ পুনরায় আকর্ষণ কেড়ে নিল ওর। তাই তো সকাল সকাল কে মেসেজ দিয়েছে দেখার জন্য আবারও নতুন উদ্যমে ফোনটা হাতে নিল অরু। নোটিফিকেশনে ভাসছে অর্ণবের নাম, সাথে কিছু ভিডিও লিংক আর ছোট্ট বার্তা। ছোট্ট মেসেজে চোখ বুলিয়ে মনের মাঝের কৌতূহল আর দমিয়ে রাখতে পারল না অরু। ফট করেই ঢুকে গেল লিংকে, আর ঢুকে যা দেখল তাতে সমস্ত গা গুলিয়ে উঠল ওর। তৎক্ষণাৎ একটা বিরক্তিকর ভাব প্রকাশ পেল চেহারার আদলে। সঙ্গে সঙ্গে কয়েক হাত দূরে ছুঁড়ে মারল ফোনটাকে। অতঃপর কৃতিকের উপর ক্রোধান্বিত হয়ে একা একাই তেতো গলায় বলে উঠল, ডার্ক রোম্যান্স। শোনেন, সেটা মানলাম, তাই বলে উনি এসব দেখবেন? ছি। কথাটা বলতে বলতে কপালের মাঝে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল অরুর। কিছু একটা মনে পড়ার মতো সচকিত হয়ে বিড়বিড়ালো ও। এক সেকেন্ড, ভিডিওর লোকটাকে চেনা চেনা লাগলো মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। সন্দেহের বশবর্তী হয়ে অনিচ্ছা সত্ত্বেও আরও একবার ভিডিওতে চোখ বোলালো অরু। আর যা দেখলো তাতে ওর হাড় হিম হয়ে গেল আতঙ্কে। ভীষণ আশ্চর্য হয়ে চোয়াল জোড়া আপনা আপনি দুদিকে ফাঁক হয়ে গেল ওর। মুখ দিয়ে বেরোলো অস্পষ্ট আওয়াজ, রেজা ভাই এসব কি করছে? আর এমন একটা ভিডিও ইন্টারনেটে বা কি করে এলো? ওর ছোট্ট মস্তিষ্কটা কোনো কিছুরই ইঙ্গিত দিতে পারল না। হঠাৎ করে একটু নড়ে চড়ে বসে ভিডিওটাতে আবারও নজর দিয়ে বারবার পজ করে লোকটার চেহারা ভালো মতো পরখ করলো অরু। অতঃপর অস্ফুটেই বলল, অর্ণব ভাই আর রেজা ভাইয়ের এমন গোপনীয় একটা ভিডিও ওনাকে পাঠালো কেন হঠাৎ? কৃতিকগুঞ্জের সব ঠিকঠাক আছে তো, নাকি সাংবাদিকরা মাকে এসবের জন্য বিরক্ত করছে? হাজারটা দুশ্চিন্তায় ভার হয়ে এলো অরুর মাথাটা। মস্তিষ্কে জড়ো হওয়া কোনো প্রশ্নেরই উত্তর নেই অরুর কাছে। সব কিছুর উত্তর জানতে হলে কৃতিককে প্রয়োজন, কিন্তু সে কোথায়? শেষ প্রশ্নটা মস্তিষ্কে নাড়া দিতেই কৃতিককে খোঁজার উদ্দেশ্যে মোবাইল সমেত রুম থেকে বেরিয়ে গেল অরু। তাড়াহুড়োয় ভুলেই গেল যে ওর পরনে এখনো কৃতিকের ওভার সাইজ টি শার্ট রয়েছে। জামাটা অন্তত বদলানো উচিত ছিল। এদিক সেদিক খুঁজে অবশেষে কৃতিকের দেখা মিলল জিমে। ছোট্ট ডুপ্লেক্স বাড়িটার সবচেয়ে বড় রুমটাই কৃতিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। যদিও বা এই রুমে খুব কমই আসা হয়েছে অরুর, কারণ জিমে ওর কাজটাই বা কি। তাও আজ খুঁজতে খুঁজতে এখানে হদিস মিলল কৃতিকের। ওরও একটু ওকে ঝুঁকে দিয়ে ভেতরে ঢুকেই দেখল কৃতিক ট্রেডমিলের উপর সমানে দৌড়াচ্ছে। ওর পরনে ওভার সাইজ ব্যাগি প্যান্ট আর কালো রঙা স্যান্ডো গেঞ্জি, মাথাটা কালো ক্যাপ দিয়ে ঢাকা। তাও পেছন থেকে মাথার শেষ ভাগের সেলাইয়ের দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। চুল বড় হলে হয়তো ধীরে ধীরে ঢেকে যাবে সেগুলো, কিন্তু ছোট ছোট বাজ কাটিং হেয়ার স্টাইলেও যে গৌরবর্ণের জায়ান কৃতিককে এতটা মানাবে সেটা বোধহয় অরুর কল্পনাতীত। আর এই মুহূর্তে ট্রেডমিলের উপর দৌড়াতে থাকা প্রাপ্তবয়স্ক সুদর্শন যুবকটির চওড়া বলিষ্ঠ পৃষ্ঠ দেশের দিকে চেয়ে অষ্টাদশীর মুখ থেকে একটা কথাই বেরোলো শুধু, হাউ ম্যানলি। অরুর আওয়াজ পেয়ে ট্রেডমিলের গতি কমালো কৃতিক।
ধীর গতিতে দৌড়াতে দৌড়াতেই অরুকে উদ্দেশ্য করে বলল। গুড মর্নিং বেবি। কৃতিকের মুখ থেকে পাওয়া সকাল সকাল উষ্ণ সম্বোধনে ভ্রম কেটে গেল অরুর। অন্য সময় হলে হয়তো এখন গিয়ে একটু ঢং করতো স্বামীর সাথে, কিন্তু এই মুহূর্তে এসবের জন্য একটু সময় নেই ওর হাতে। নিজের অযাচিত ভাবনাগুলো বড়ই ভাবাচ্ছে ওরকে, যার তরুণ সময় নষ্ট না করে কৃতিকের কাছে এগিয়ে গিয়ে ভিডিওটা প্লে করে ওর মুখের সামনে ধরল অরু। থমথমে গলায় শুধালো। এসব কি? কৃতিক খানিকটা মিনারেল ওয়াটার পান করে নতুন উদ্যমে দৌড়াতে দৌড়াতে নির্বিকার ভঙ্গিতে জবাব দিল। তোর মামাতো ভাই রেজার নূর ভিডিও। অরু দাঁত কটমটিয়ে বলল। সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ফোনে এসব কি করে এলো? কৃতিক ছোট উল্টালো, গা ছাড়া একটা ভাব নিয়ে বলল। শুধু আমার ফোনে নয়, পৃথিবীতে যত সোশ্যাল মিডিয়া ইউজার মানুষ আছে সবার ফোনেই এটা শো করছে। ছাত্রলীগ সভাপতির অপকর্ম ফাঁস, আরো কয়েকটা আছে, দেখবি নাকি? ইজন্ট ইট এরোটিক? অবশ্য তোর আমার কাছে কিছুই না এসব। শেষ কথাটা বলে এক ভ্রু উঁচিয়ে অরুর পানে শয়তানি হাসি নিক্ষেপ করলো কৃতিক। কৃতিকের হাসিতে গা জ্বলে উঠল অরুর। ও তৎক্ষণাৎ ঝাঁঝিয়ে উঠে বলল। চুপ করুন, অসভ্য লোক, আপনি একটা অসভ্য। কৃতিকের ট্রেডমিল থেকে নেমে কাঁধের উপর তোয়ালে রেখে সেটা দ্বারা গলার ঘাম মুছতে মুছতে এগিয়ে গিয়ে বসলো এক কোণে রাখা ডিভানের উপর। অতঃপর আঙুলের ইশারায় অরুকে কাছে ডেকে বলে উঠল। পৃথিবীর সব পুরুষই বউয়ের কাছে অসভ্য বেবি। আমার বন্ধু শায়রকেই দেখ না, সারা পৃথিবীর সামনে শুদ্ধ পুরুষ নামে খ্যাত হলেও গিয়ে দেখ, বেটা দিন শেষে বউয়ের কাছে গিয়ে ঠিকই অশুদ্ধ হতে চায়। অরু কৃতিকের নিকট এগিয়ে এসে বিরক্ত নিয়ে বলল। আপনি কথা ঘোরাচ্ছেন, সত্যি করে বলুন এসবের পেছনে আপনার হাত রয়েছে, তাই না? কৃতিক এবার নিজের অরুর উপর ইশারা করে অরুকে বসতে বলল। অরু চোখ মুখ কালো করে ঠাস করে গিয়ে বসে পড়ল সেখানে। কৃতিক অরুর পিঠে নিজ কপালে ঘাম মুছতে মুছতে দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। রাগ হতে হবে না, কি জানতে চাইছিস বল। পেছনের দিকে সামান্য ঘাড় ঘুরিয়ে অরু শুধালো। কেন করেছেন এটা? মামির পরিবার কি এখন আর সমাজে মুখ দেখাতে পারবে? তাছাড়া হলুদ সাংবাদিকরা যদি কৃতিককুঞ্জে এসে মাকেও হ্যারাস করে তখন? চিন্তা নেই, তোর মাকে কেউ হ্যারাস করবে না। সাদা পোশাকধারী পুলিশ রয়েছে বাড়ির চারপাশে। আর তোর মামির পরিবারের কথা যদি বলিস তাহলে বলবো তাদের একটা উপযুক্ত শিক্ষা হওয়া উচিত। রেজাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু জানোয়ারটা সেই সুযোগের যোগ্যতাই রাখেনি। মানে? অরুর সামান্য মানের পেছনের অনেক বড় কৌতূহল লুকিয়ে রয়েছে, তাই একটু খোলাসাভাবে জবাব দিল কৃতিক। বলল। মনে আছে আমাদের ভিডিও ধারণ করতে মিডিয়ার লোক লেলিয়ে দিয়েছিল রেজা? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক বলে। এই ভিডিওগুলো তখনই সংগ্রহ করেছিলাম। বাস্টারটা ক্ষমতার বদৌলতে রাত হলেই মেয়েদের সাথে এসব নোংরামি করে বেড়াতো, আর দিনের বেলা সাধু সেজে মাইকের সামনে গিয়ে মানুষকে শান্তির বাণী শোনাতো। রেজার কিংবা ওর এসব নোংরা কাজকর্মে আমার কিছুই যায় আসতো না। যদি না ও আমার সাথে লাগতে আসতো, তখনই চেয়েছিলাম ওর সব অপকর্ম ফাঁস করে ওকে জেলে পাঠাবো। কিন্তু ওই যে একটা সুযোগ দিয়েছিলাম, মস্ত ভুল করেছিলাম তখন, যার ফলস্বরূপ আমার কলিজা অব্দি নজর দিয়ে ফেলেছে রাস্কেলটা। তবে কথায় আছে না, লাস্ট বাট নট লিস্ট, আমি ওর চোখ উপড়ে ফেলিনি, কিন্তু এমন ব্যবস্থা করেছি যে চোখ থাকতেও আর কোনোদিনও চোখ তুলে কারো দিকে তাকিয়ে কথা বলার মতো মান সম্মানটুকু অবশিষ্ট নেই ওর। কথা বলতে বলতেই কৃতিকের চোখ মুখের ভঙ্গিমা কেমন পাল্টে গিয়েছে। শান্ত নদীর মতো চোখ দুটোতে ফুটে উঠেছে কাঠিন্যতা। দেখেই বোঝা যাচ্ছে কৃতিক এখনো রেগে আছে। রেজার ভাগ্যটা ভালো যে ও আমেরিকাতে রয়েছে, নয়তো বাংলাদেশে থাকলে না জানি কি করতো রেজার সঙ্গে। হয়তো দেখা যেত সত্যি সত্যি রেজার চোখ দুটো হ্যামার দিয়ে গেলে দিত কৃতিক। কী সব উদ্ভট চিন্তা করতে করতে শরীর কাটা দিয়ে উঠল অরুর। আজে বাজে চিন্তা সব মাথা থেকে ঝেড়ে ফেলে একটা শুষ্ক চোখ গিলে ও কৃতিককে শুধালো। এখন কোথায় আছে রেজা? জবাবে কৃতিক বলল।
ভিডিও ভাইরাল হবার পর থেকেই পলাতক। ভুক্তভোগী মেয়েগুলো সব একে একে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছে। সবাইকে চাকরি, রেশন, বিশ্ববিদ্যালয়ের হলের সিট এসবের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন নিজের স্বার্থ হাসিল করত রেজা। ছাত্রলীগের নেতা বলে ভয়ে এতদিন কেউ মুখ না খুললেও এবার সুযোগে সব অপকর্ম বেরিয়ে আসছে বদমাস্টার। কৃতিকের কথা শুনে চুপচাপ মুখে আধার নামিয়ে বসে রইল অরু। দক্ষিণের জানালা দিয়ে বৃষ্টির ছাট এসে আছড়ে পড়ছে ওদের শরীরে। হঠাৎ ঠান্ডা জলের স্পর্শ পেয়ে জানালার দিকে এক ঝলক পরখ করে পুনরায় অরুর দিকে দৃষ্টিপাত করে কৃতিক শুধালো,